এগুলো কি রান্না করেছো? একদম মুখে নেওয়া যায় না। ভালো করে রান্নাটাও করতে পারো না। খাবার খেতে বসে রাগে গজগজ করতে করতে কথাগুলো বলল শাহেদ। চুপ হয়ে দাঁড়িয়ে আছে শাহেদের স্ত্রী মিলি। সে জানে রান্না ভালো হলেও শাহেদ তার সাথে সবসময় খারাপ ব্যবহার করে। শাহেদের স্বভাব বড্ড খিটখিটে, মেজাজ সবসময় আগুন হয়ে থাকে। পান থেকে চুন খসলেই মিলির সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। বিয়ের পর থেকে মিলি শাহেদের এমন আচরণ সহ্য করে আসছে। বেশি কিছু বলতে গেলে এখন ঝগড়া শুরু হয়ে যাবে, তাই মিলি চুপ হয়ে থাকাটা শ্রেয় মনে করছে। কি হলো, বোবা হয়ে গেলে নাকি? তরকারিতে এত লবণ দিয়েছো কেন? কোথায় তরকারিতে লবণ হয়েছে? তুমি সবসময় রান্না নিয়ে এরকম চিল্লাচিল্লি করো কেন? যতই ভালো করে রান্না করি তোমার কাছে ভালো হয় না। এর চেয়ে আর ভালোভাবে রান্না কিভাবে করব? মনোযোগ দিয়ে রান্না করতে হয়। তোমার মনোযোগ থাকে কোথায়? সারাদিন টিভিতে সিরিয়াল দেখার নেশাই তো থাকো, তাই ভালো রান্না হয় না। ও, এখন আমি টিভি দেখি এটাও দোষ? আমাকে তুমি বন্দি পাখির মতো রেখেছো। বাসা থেকে কোথাও বের হতে দাও না। প্রতিবেশীদের কাছে যেতে পারি না। আত্মীয়দের বাসায় যেতে হলেও তোমার হাতে পায়ে ধরে পারমিশন নিতে হয়, না হয় টিভি দেখে সময় পার করি। এখন এটাও তোমার সমস্যা হয়ে গেছে? তুমি আমাকে আর কত জ্বালাবে বলো? আমি কি মানুষ না? আমার কি মন নেই? আবার শুরু হয়ে গেল তোমার একই কাহিনী। তোমাকে আমি বন্দি করে রেখেছি, তাই না? কোন জিনিসটার অভাব রেখেছি তোমার? তোমার যা কিছুর প্রয়োজন সবকিছুই পাচ্ছ। কেন বাসা থেকে বের হতে হবে? প্রতিবেশীদের সাথে গল্প করতে যাবে, তারা তোমাকে কুবুদ্ধি দিয়ে সংসারে অশান্তি লাগাবে। আমি এটা চাই না বলেই তোমাকে তাদের কাছে যেতে নিষেধ করেছি। প্রতিবেশী এসে আমাদের সংসারে কখনো অশান্তি লাগায়নি। তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো এটা দেখে আতিয়া ভাবি প্রতিবাদ করেছিল, আর সেটাই দোষ হয়ে গেছে। তারপর থেকে তুমি আমাকে কারোর সাথে মিশতে দাও না। তুমি এরকম কেন? মানুষ এরকম হতে পারে আমার জানা ছিল না। আচ্ছা, তুমি কি অফিসে গেলে তোমার কলিগদের সাথে কথা বলো না? তোমার বন্ধুদের সাথে আড্ডা দাও না? তাহলে আমাকে কেন কারোর সাথে মিশতে দাও না? নিজের দোষ থাকতে এখন তর্কে জড়াবে না। রান্না ভালো হয়নি সেটা স্বীকার না করে আমার সাথে তর্ক করছো। সত্যি কথা বললেই তোমার সাথে তর্ক করি। আমার কোনো ইচ্ছা অনিচ্ছার মূল্য তোমার কাছে নেই। তুমি যে কেমন মানুষ আমি এটাই বুঝতে পারি না। শাহেদ রেগে বাসা থেকে বের হয়ে গেল। মিলির খুব কান্না পাচ্ছে। বিয়ের পর থেকে শাহেদ তার সাথে দুর্ব্যবহার করে আসছে। আশেপাশে কারো বাসায় তাকে যেতে দেয় না। শাহেদের সব কথা শুনে তাকে চলতে হয়। মিলি কিছুক্ষণ কান্না করে তার বড় বোন সিমির কাছে ফোন করলো। কল রিসিভ করে সিমি বলে, কি রে মিলি, কেমন আছিস? তোর কথাই ভাবছিলাম, অনেকদিন ধরে তোর সাথে দেখা হয় না। আপু, আমি একদম ভালো নেই। শাহেদের এই মানসিক টর্চার আমি আর সহ্য করতে পারছি না। শাহেদ আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে। কেন, আবার কি হয়েছে? কি আর হবে, সবসময় আমার সাথে এটা সেটা নিয়ে লেগেই থাকে। এত ভালো করে রান্না করলেও বলবে রান্না ভালো হয়নি। আমি যে কি করি! বিয়ের আগে তো বলেছিলে ছেলে অনেক ভালো, এখন সংসার করতে এসে দেখতেছি পুরাই একটা মেন্টাল। আচ্ছা, তাহলে আমি শাহিদের সাথে কথা বলি। সে কেন তোর সাথে এমন করে তাকে জিজ্ঞেস করব। একজন শিক্ষিত ছেলে হয়ে স্ত্রীকে মানসিক নির্যাতন করা, এটা কি তাকে মানায়? না থাক, বলতে হবে না। তুমি কিছু বললে এটা নিয়ে আবার আমার সাথে ঝগড়া করবে। আচ্ছা আপু, তোমাকে আমি পরে ফোন করব, এখন রাখছি। শাহেদ অফিসে যাবার জন্য রেডি হচ্ছে। শার্ট গায়ে দিতে গিয়ে মিলিকে চিৎকার করে ডাকলো। মিলি, মিলি, এদিকে আসো। তোমার কি হাতের শক্তি কমে গেছে? শার্টটা ভালো করে ধুতেও পারো না। শার্টের কলারে ময়লা দেখা যাচ্ছে, ভালো করে পরিষ্কার হয়নি। মিলি তাড়াতাড়ি এসে শাহেদের হাত থেকে শার্ট নিয়ে কলার ভালোভাবে চেক করে দেখলো। কোথাও কোনো ময়লা নেই। মিলির মেজাজ খুব খারাপ হয়ে গেল। কোথায় ময়লা? আমি তো দেখি না। তুমি কেন এমন করো? সব কাজের ভেতর তুমি খুদ ধরার চেষ্টা করো। এমন করলে তোমার সাথে আমি কিভাবে সংসার করব? তাহলে কি আমার সাথে সংসার করা যাবে না? চলে যেতে চাও? অন্য কারো কাছে চলে যাবে নাকি? দেখো, মুখ সামলে কথা বলবে। আমার চরিত্র এতটা খারাপ নয় আমি অন্য কারো কাছে চলে যাব। তোমার মন মানসিকতা জঘন্য বলেই তোমার মনে জঘন্য চিন্তা ভাবনা আসে। আমাকে জঘন্য বলো? আমি কতটা জঘন্য সেটা তোমাকে পরে বোঝাবো। এখন অফিসের টাইম চলে যাচ্ছে, তাই অফিসে চলে যাচ্ছি। বাসায় ফিরে তোমার এই কথার শোধ আমি নেব। শাহেদ অফিসে চলে যাবার পর মিলি ভাবছে, না, আর নয়। আর এই মানুষটার অত্যাচার আমি সহ্য করব না। অনেক হয়েছে। এই 1 বছর ধরে অনেক মানসিক নির্যাতন সহ্য করেছি। এখন আবার গায়ে হাত তোলা শুরু করেছে। যা হবার হবে, আমি তাকে ছেড়ে চলে যাব। মিলি তার বোনের বাসায় চলে আসলো। সিমি মিলিকে দেখে জানতে চাইল, তুই কি শাহেদের সাথে ঝগড়া করে চলে আসছিস? আপু, আমি একবারে চলে আসছি। আমি আর তার সাথে থাকবো না। এই মানুষের সাথে থাকলে আমি মরে যাব। সবসময় আমার উপর মানসিক নির্যাতন করে। আমার প্রতি তার কোনো ভালোবাসা নেই। আমাকে কষ্ট দিতে পারলেই মনে হয় সে খুশি হয়। আচ্ছা ঠিক আছে, যাবি কি যাবি না এটা পরে দেখা যাবে। শাহেদ খুব ভালো ছেলে ছিল। কেন যে এরকম শুরু করেছে আমি এটাই বুঝতে পারছি না। তাকে তো আমিও বুঝতে পারছি না কেন সে এমন করে। অফিস থেকে বাসায় এসে শাহেদ দেখতে পেল মিলি বাসায় নেই। সারা বাসা খুঁজে দেখে শাহেদ বুঝতে পারল মিলি হয়তো চলে গিয়েছে। সে মিলিকে ফোন করতে চেয়েও ফোন করলো না। শাহেদের কিছুই ভালো লাগছে না। সে ভাবতে পারেনি মিলি চলে যাবে। সে যখন চলে গিয়েছে আমিও তাকে ফিরিয়ে নিয়ে আসবো না। তার যখন ইচ্ছে হবে তখনই আসবে।
কিন্তু কয়েকদিন চলে যাবার পরও মিলি যখন ফিরে আসছিল না, শাহেদের তখন খুব খারাপ লাগছিল। সে নিজে থেকে উপলব্ধি করতে পারলো এতদিন মিলির সাথে কতটা খারাপ ব্যবহার করেছে। নিজে থেকে সে অনুতপ্ত হচ্ছে দিনকে দিন। মিলি বাসায় না থাকায় নিজের কাজগুলো নিজেকেই করতে হয় শাহেদকে। যখন মিলি ছিল, কিছু চাওয়ার সঙ্গে সঙ্গে হাতের কাছে পেয়ে যেত। শাহেদ হঠাৎ করে মিলির বোনের বাসায় চলে আসলো মিলিকে নিতে। তুমি কেন এসেছো? আমাকে ছাড়া তো ভালোই আছো। আমি তোমার জীবনে ঝামেলা, তাই চলে এসেছি। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যখন ছিলে তখন আমি বুঝতে পারিনি তুমি আমার জীবনে কতটা জুড়ে রয়েছ। তুমি চলে আসার পর আমি তিলে তিলে উপলব্ধি করেছি তোমাকে ছাড়া আমার চলবে না। আর আমি যা করেছি সেগুলো খুবই অমানবিক। হয়তো বাসার কাজের জন্য আমাকে নিতে এসেছো, নিয়ে গিয়ে আবার শুরু হয়ে যাবে তোমার অত্যাচার। আমি আর যেতে চাই না। মিলি যেতে চাচ্ছে না দেখে শাহেদ তখন মিলির বড় বোন সিমিকে অনুরোধ করে বলল, আপু, মিলিকে আপনি একটু বুঝিয়ে বলেন না, আমি আর কখনো এমন করব না। শাহেদ তুমি তো এমন ছিলে না, তাহলে কেন মিলির সাথে এরকম বাজে আচরণ করেছো? সরি আপু, আমি ভুল করে ফেলেছি। আমার এরকম করার পেছনের কারণ হলো আমার বন্ধু মামুন তার স্ত্রীকে অনেক ভালোবাসত, স্বাধীন মতো চলতে দিত। কিন্তু একদিন তার স্ত্রী তাকে ফেলে চলে যায়। আমার বিয়ের পরে মামুন আমাকে বলল, স্ত্রীকে কখনো প্রশ্রয় দিতে নেই, সবসময় শাসনে রাখবি, তাহলে দেখবি তোকে দেখে ভয় পাবে, কোনো কিছু করার সাহস পাবে না। তার কথাতেই আমি মিলিকে বেশি শাসনে রাখতে চাইতাম। এটা বুঝতে পারিনি বেশি শাসন করতে গিয়ে আমার সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়ে যাবে। সব মেয়ে একরকম না, সবাই তাদের স্বামীকে ছেড়ে চলে যায় না। তুমি অন্যের কথা রাখতে গিয়ে তোমার স্ত্রীকে কষ্ট দিয়েছো, তার সাথে অমানবিক আচরণ করেছো। মিলি খুব কষ্ট পেয়েছে তোমার ব্যবহারে। প্লিজ মিলি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর কখনোই তোমাকে কষ্ট দেব না। অন্য কারো কথা শুনে নিজের সংসারে অশান্তি করা আমার বোকামি হয়েছে। তুমি আমাকে গত 1 বছর ধরে যা কষ্ট দিয়েছো, এই কয়েকদিনই তুমি বুঝতে পারবে না আমি কতটা কষ্ট পেয়েছি। আমি এখন তোমার সঙ্গে যাব না। তুমি একা থাকো, একা থেকে বুঝতে পারবে আমি কতটা কষ্ট পেয়েছিলাম। মিলি, তুমি প্লিজ চলো আমার সাথে। আচ্ছা যাব, তবে আর কখন কি কারো কথায় আমার সঙ্গে এরকম করবে? এই যে কান ধরে বলছি, আর কখনোই তোমার সাথে এমন করব না। আমার শিক্ষা হয়ে গেছে। কথাটা যেন সারা জীবন মনে থাকে। যতদিন বেঁচে আছি ততদিন মনে থাকবে। আর এটা বুঝতে পেরেছি, কারোর সাথে কারোর তুলনা চলে না। একজন এক কাজ করবে বলে যে আরেকজন সে কাজ করবে, এটা ভাবা অনেক বড় ভুল। এই ভুলটা আমি করেছিলাম, আর কখনো আমি এমন করব না। অনেকে আছে যারা অন্যের কথা শুনে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, স্ত্রীকে সন্দেহ করে। এমনটা করতে গিয়ে নিজের সংসারে অশান্তি বাঁধায়। তাই কোনো কিছু করার আগে ভেবেচিন্তে দেখা উচিত যেটা করছি সেটা ঠিক হচ্ছে কিনা। নির্বোধের মতো অন্যের কথায় সংসারে অশান্তি সৃষ্টি করার কোনো মানেই হয় না।